যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন তৎকালীন সরকারের বিরুদ্ধে বলেছিলেন ডিএ দিতে না পারলে সরকারে থাকার অধিকার নেই, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর কুর্সিতে এসে যখন বসলেন তখন কি বললেন? কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আপনারা কি আশা করেন? সহজে বকেয়া ডিএ দিয়ে দেবে? না, পাবেন না সহজে। এর আগে তো বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারকে ডিএর 25% বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। কিন্তু তাও কি পেয়েছেন? পাননি। সরকার সময় চেয়েছে। এই নির্দেশ তিনি বা তার সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার মানেনি। তার জন্য আদালত অবমাননার অভিযোগও উঠেছে। পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সোমবারেই কি হবে ডিএ মামলার হেস্তনেস্ত? মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন বকেয়া ডিএ কি আদৌ পাওয়া সম্ভব? পাবেন সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডাররা? সুপ্রিম কোর্টে এতদিন ধরে যা হচ্ছে তা নিয়ে হাজারো প্রশ্ন আপনার মনে। আদালত অবমাননা নিয়ে কেন কোনো উচ্চবাচ্য নেই? আগামী পয়লা সেপ্টেম্বরের ডিএ মামলার শুনানি নিয়ে এত প্রশ্ন আপনার মনে ঘুরছে, কিন্তু উত্তর আমাদের অনেকেরই অজানা। অনেকে আগে থেকেই স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন। সম্ভাবনার কথা বলছেন না কিন্তু কেউ, বরং সবাই আশঙ্কার কথা বলছেন। আর কেনই বা বলবেন না, যা ঘটছে দীর্ঘ দিন ধরে। এই প্রতিবেদনে আমরা সেই সম্ভাবনা এবং আশঙ্কার মাঝে যে বিস্তর ফারাক রয়েছে তা সাঁতরে পার হওয়ার চেষ্টা করব। বুঝতে চেষ্টা করব আদৌ কি সোমবার ফয়সালা হতে চলেছে ডিএ মামলার? 2025-এর পয়লা সেপ্টেম্বর কি আমরা বাস্তবায়িত হতে দেখব 2011 সালের আগে বলা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা, যে সরকার ডিএ দিতে পারে না তার থাকার কোনো অধিকার নেই? নাকি সুপ্রিম কোর্টে উলট পুরাণ দেখব গোটা দেশ? নমস্কার, আমি দেবাশিস, বিবিধ নিউজে আপনাকে স্বাগত। আগামী পয়লা সেপ্টেম্বর হাই ভোল্টেজ ডিএ মামলার শুনানি জানিয়ে সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যার ফলাফল কি হবে এই সংশয় নিয়ে কার্যত হতাশ হয়ে পড়ছেন তারা। দেখুন, জ্ঞান ভাববেন না। লড়াই করার আগেই যদি হেরে যান তাহলে কি হবে বলুন তো? শাসকের চরিত্র কি আমরা জানি না? শাসক মাত্রই স্বৈরাচারী। আজকের রাজনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে শাসকের চরিত্র এটাই। বিরোধিতা করলেই কণ্ঠরোধ করার আপ্রাণ চেষ্টা চলবে। আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে। নিজের কর্মক্ষেত্রে আপনিও হয়তো এই অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছেন। অতএব শাসকের থেকে প্রত্যাশা ছাড়ুন, বরং ভাবুন আপনার অধিকার কিভাবে আপনাকে ছিনিয়ে আনতে হবে। মনে রাখবেন, ওই মসনদে যিনি বসবেন তিনি আপনার আমার ভোটের ওপর ভিত্তি করেই বসবেন। যদিও এই নিয়ে বিশেষত এই রাজ্যে বিস্তর মতবিরোধ রয়েছে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচন নিয়ে উচ্চ আদালতে যে চাপানুতর চলছে তা তো আপনারা জানেন। সেখান থেকে ভোট সঠিকভাবে কতটা হয় তা যেমন লাখ টাকার প্রশ্ন, একইভাবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ওই যে বললাম, শাসক মাত্রই স্বৈরাচারী। কিন্তু দিনের শেষে মনে রাখবেন, আপনি একজন সরকারি কর্মচারী, রাজ্য হলে রাজ্যের, কেন্দ্র হলে কেন্দ্রের। অর্থাৎ সরকারি পরিষেবা আলটিমেটলি আপনারাই দেবেন। আপনাদের মাধ্যমেই তৈরি হবে একটা প্রজন্ম, একটা জাতি, একটা রাজ্য, একটা তামাম দেশের ভবিষ্যৎ। আপনারাই আসলে চালিকা শক্তি। একবার ভাবুন তো আপনার পাশের বাড়ির পেনশন হোল্ডার, বৃদ্ধ বা বৃদ্ধার কথা। তারাও কিন্তু লড়াই করছেন। এই নেই রাজ্যের মানচিত্রে দাঁড়িয়েই লড়াই করছেন। মাত্র 2,5-3 হাজার টাকা যাদের পেনশন, সেই বুড়ো বুড়ির নুন আনতে পান্তা ফুরোনোর পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য মতো আইনি লড়াইয়ে আর্থিক সাহায্য করছেন তারা। ওই কথায় বলে না, একেবারে যখন হতাশ হয়ে পড়বেন তখন ভাববেন ফুটপাথে শুয়ে থাকা অসহায় মানুষটার কথা। অনেক রাতে দোকান বন্ধ হলে সেই দোকানের সামনে শুয়ে থাকা মানুষটাও কিন্তু ওই আকাশের তারা গুনতে গুনতে স্বপ্ন দেখে। অতএব আপনিও পারবেন, আমরা সবাই পারব, আজ নয়তো কাল। তাই হতাশ হওয়ার আগে আপনাকে ডিএ মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। জানি আপনি হয়তো বলবেন, কেন সুপ্রিম কোর্টের বিচারপতি আদালত অবমাননার বিষয়টিকে ডিএ সংক্রান্ত মূল মামলার তুলনায় কম গুরুত্ব দিয়েছেন লাস্ট শুনানিতে।
সব ঠিক। এই নিয়ে আমরা বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথাও বলেছি। তাদের কথা শুনলে আপনি হতাশ হবেন না, বরং সাহস পাবেন। এই যেমন ধরুন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আমাদেরই এক ইন্টারভিউতে তিনি বলেছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে সুপ্রিম কোর্ট 2025 সালে ধারাবাহিকভাবে 4, 5, 6, 7 দিন মানে পুরোপুরি শুনেছে মামলাটা, এমনকি ইন্ট্রিম অর্ডারও দিয়েছে, অলমোস্ট শেষের দিকে আছে। সারা বছরে এতগুলো দিন সুপ্রিম কোর্টের মতন একটা অ্যাপেক্স কোর্ট, যেখানে লক্ষ লক্ষ মামলা হচ্ছে, 150 কোটি জনগণের দেশ, প্রায় 150 কোটি, সেখানে যখন সুপ্রিম কোর্ট এতটা সময় দিয়েছে আমাদেরকে বললে ভুল হবে, আমাদেরকে, স্টেটকে, সবাইকে, সেখানে আবেগকে একটু ধরে রাখাটা আমার মনে হয় ভালো। শুনলেন তো, এটা তো অস্বীকার করার উপায় নেই যে অতীতে মামলা না শুনেই শুনানির দিন বদলের মতো অভিযোগ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রয়েছে। সেখানে গত কয়েকদিন ধরে পরপর কিন্তু গুরুত্ব সহকারে শোনা হচ্ছে মামলাটিকে। এমনকি ডিএ মামলার বিচারপতি বেঞ্চ জানিয়েছিল গোটা দেশের কাছে এই মামলাটির গুরুত্ব রয়েছে। তাছাড়া ডিএ সংক্রান্ত মামলাটি 11ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, এ কথা নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু সেই শুনানির দিনটিকে অনেক এগিয়ে আনা হয়েছে, প্রায় 10 দিন। পরবর্তী শুনানি 1 সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার দুপুর 2টোয় হবে সেই মামলার শুনানি। এই যে শুনানির দিন এগিয়ে এলো, এটা কি ভালো খবর নয়? শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট বলছে ডিএ মামলাটি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে তালিকার একেবারে শীর্ষে রয়েছে। যদি সুপ্রিম কোর্ট ডিএ মামলাটিকে সত্যিই গুরুত্বহীন মনে করত, তাহলে কি মামলাটিকে টপ অফ দ্য লিস্ট কিংবা শুনানির দিন এগিয়ে আনার মতো পদক্ষেপ করত? আপনারাই ভেবে বলুন। হ্যাঁ, এবার আপনি হয়তো বলবেন যে টপ অফ দ্য লিস্ট তো 26শে আগস্টের শুনানিতেও ছিল, কিন্তু সেদিন তো পিছিয়ে দেওয়া হলো, ডেটটা তো পিছিয়ে দেওয়া হয়েছে। কিংবা তার আগের হিয়ারিংয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের অনুপস্থিতি নিয়েও তো নানা প্রশ্ন তুলছেন সাধারণ কর্মচারীরা। একজন আইনজীবীর ব্যস্ততার জন্য কি সরকারি কর্মচারী ও পেনশন হোল্ডারদের স্বার্থ ভুলে যেতে পারে সুপ্রিম কোর্ট? এই প্রশ্নও উঠছে। কিন্তু মাথায় রাখবেন, আমাদের দেশের বিচার ব্যবস্থায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ একজন দাগী অভিযুক্তকেও দেওয়া হয়। তাছাড়া কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় আমাদের এই বিষয়ে কি জানিয়েছেন নিজেই শুনে নিন। 12ই আগস্ট আমরা উপস্থিত হলাম, কিন্তু মাননীয় কপিল সিব্বল মহাশয় বক্তব্য রাখার কথা তিনি অনুপস্থিত আসলেন না। হ্যাঁ, তিনি একটা বেঞ্চে ব্যস্ত ছিল। সে বেঞ্চে যেমন ব্যস্ত ছিল, আমাদের বেঞ্চটাও তো ব্যস্ত বেঞ্চ। অবশ্যই, তো সেটা যেখানে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছে যে এটা একটা গুরুত্বপূর্ণ মামলা এবং গোটা দেশের জন্য এটা, মানে এইরকম একটা অ্যাঙ্গেলও বলেছেন প্রথম দিকে। আমাদেরটা গুরুত্বপূর্ণ মামলা, সেক্ষেত্রে তাহলে কেন কপিল সিব্বল সেই জায়গাটা নজর দিল না সেটা জানা নেই। স্বাভাবিকভাবে না আসলে পরেই দেখুন, যেহেতু আসতে পারেনি, সরকার পক্ষকে সাধারণত ভাবে একটু সুযোগ বেশিই দেয়, আমরা লক্ষ্য করেছি, সেটা অন্যান্য আদালতেও আমরা দেখেছি। কি শুনলেন? আবারও হতাশ হলেন? রাজ্য সরকারকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয় শুনে? হোক না, মাথায় রাখবেন, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা, এই প্রবাদটা কখনো ভুলবেন না। এবার আসা যাক আদালত অবমাননা সংক্রান্ত মামলাটি নিয়ে। দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন তৎকালীন সরকারের বিরুদ্ধে বলেছিলেন ডিএ দিতে না পারলে সরকারে থাকার অধিকার নেই, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর কুর্সিতে এসে যখন বসলেন, তখন কি বললেন? কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আপনারা কি আশা করেন? সহজে বকেয়া ডিএ দিয়ে দেবে? না, পাবেন না সহজে। এর আগে তো বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারকে ডিএর 25% বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। কিন্তু তাও কি পেয়েছেন? পাননি। সরকার সময় চেয়েছে। এই নির্দেশ তিনি বা তার সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার মানেনি। তার জন্য আদালত অবমাননার অভিযোগও উঠেছে। গত 26শে আগস্ট সেই আদালত অবমাননার অভিযোগকে বিচারপতিরা বিশেষ গুরুত্ব দিতে না চাইলেও আগামী 1 সেপ্টেম্বর সোমবার আদালত অবমাননার বিষয়টিও শোনা হবে বলে জানা গেছে।
কনফেডারেশন, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামের করা 3টি আদালত অবমাননার মামলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সোমবারের জন্য। আপনারাই বলুন, গুরুত্বহীন হলে এই অন্তর্ভুক্তিকরণ কি বাস্তবে হতো? তাছাড়া 25% ডিএ মিটিয়ে দেওয়ার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী ডিএ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কথা আমরা সবাই জানি। এই নিয়ে আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, আর সেই প্রশ্নটি হলো 25% ডিএ মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ সরকার মানেনি। এরপর যদি সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশ দেয়, তখনও তো একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, আবার সময় চাইতে পারে। শীর্ষ আদালতের নির্দেশ আসবে, কিন্তু তাও দেবে না রাজ্য সরকার, এমনটাও তো হতে পারে। এই প্রশ্নের জবাবে আইনজীবী বিক্রম ব্যানার্জি যা জবাব দিয়েছেন তা শুনলে অনেকটা সাহস পাবেন মনে। আসলে অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং চূড়ান্ত রায়ের মধ্যে অনেক ফারাক রয়েছে। নিজেই শুনে নিন বিক্রম ব্যানার্জি কি বলেছেন। ফাইনাল রায় সুপ্রিম কোর্টের যেটা দিয়েছিল সেটা অন্তর্বর্তীকালীন রায়। অন্তর্বর্তীকালীন রায় যে কোনো কোর্টই দিতে পারে, তার পরিবর্তনও করতে পারে। আচ্ছা, এটা ফাইনালি টাকা দেওয়ার বিষয়, তো সেই জন্য অন্তর্বর্তীকালীন রায় রাজ্য সরকার বলেছে মানবো না। ঠিক আছে, রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু ফাইনাল রায় হয়ে গেলে সেখানে মানবো না এই কথাটা বলা রাজ্য সরকারের স্কোপ প্রায় নেই বললেই চলে। সেখানে অবশ্য রাজ্য সরকার অ্যাপ্লিকেশন করতে পারে, ওইসব অ্যাপ্লিকেশন টিকবে না, কারণ মামলাটার এক্সটেন্সিভ শুনানি এই জন্যই হচ্ছে। দেখুন, আমরা সবাই জানি চলতি বছরের জুন মাসে ইউনিটি ফোরামের তরফে শ্রী দেবপ্রসাদ হালদারের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের উদ্দেশ্যে যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলির মধ্যে অন্যতম ছিল ষষ্ঠ বেতন কমিশনের সম্পূর্ণ রিপোর্টটি অবিলম্বে অনলাইনে আপলোড করতে হবে, যা শুনে আপনারা অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। যদিও শেষ পর্যন্ত এই রাজ্যে যা হয়, হতাশাই জুটেছে। আসলে মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলায় একাধিকবার জয়ী হয়েছেন সরকারি কর্মচারীরা। তাদের একটাই বক্তব্য, রাজ্য সরকারের কর্মচারীরা যেখানে 18% হারে ডিএ পাচ্ছেন, সেখানে কেন্দ্রের কর্মচারীরা ডিএ পান প্রায় 55% হারে। এই ফারাক ঘোচাতে হবে, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এটাই দাবি। রাজ্য সরকার যতই বিরোধিতা করুক, আদালতে বারবার মুখ থুবড়ে পড়েছে তারা। কলকাতা হাইকোর্ট হয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, এসএলপি দায়ের হয় রাজ্যের তরফে, কিন্তু সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন অসহায় কর্মচারীরা। আমরা জানি তার তীব্র চূড়ান্ত হতাশা থেকে। এবার এই পরিস্থিতিতে আপনার কি করণীয় আছে বলুন তো? আছে কি কিছু? বরং এখন দরকার আইনি আরোগ্যের, হ্যাঁ আরোগ্য। আর তার জন্য আপনার সহায় সম্বল চিকিৎসক কিন্তু ওই আইনজীবীরাই। অতএব ভরসা রাখুন, এই শাসক আইনের মারপ্যাঁচ বা প্রভাবশালীর ক্ষমতা প্রদর্শনের মতো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়তে হবে। এত কিছুর পরেও আইনজীবীরা আশ্বস্ত করছেন বিচার ব্যবস্থা আছে, বিচারাধীন বিষয়ে আলটপকা মন্তব্য করবেন না। সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডারদের আলটপকা মন্তব্যের ফায়দা তুলতে পারে রাজ্য সরকারের আইনজীবীরা। তাতে আদালতের লড়াই কিন্তু আরও জটিল হতে পারে। অগত্যা আস্থা রাখুন বিচারে, আস্থা রাখুন নিজেদের ওপর। ঘুরবে, সময়ের চাকা ঘুরবেই। ওই যে বললাম না, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা। ডিএকে আইনসম্মত অধিকার বলা হয়েছে, সুতরাং ডিএ দিতেই হবে, না দিলে অধিকার ছিনিয়ে নিতে হয়। হয়তো সেই সুদিন আগামী 1 সেপ্টেম্বর সোমবার। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমাদের প্রতিবেদন কেমন লাগলো জানাবেন কমেন্টে। দেখা হবে পরের ভিডিওতে।